তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। ক্লাস 8-এর সব বিষয় অর্থাৎ সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে কিন্তু বইভিত্তিক সাজেশন। অবশ্যই যাও প্লে লিস্টে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবে, সেগুলো পড়ো এবং সবথেকে বেস্ট একটা রেজাল্ট করো। চলো শুরু করছি ক্লাস 8-এর ইতিহাসের সাজেশন ভিত্তিক একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস। একে দেখো বলেছে নিচে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নম্বর। ইলবার্ট বিল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল, সিপি ইলবার্ট, আশুতোষ মুখোপাধ্যায়। ইলবার্ট বিল প্রতিষ্ঠা করেছিলেন সিপি ইলবার্ট। নেক্সট, সাইমন কমিশন গঠিত হয় দেখো 1880, 1926, 1927 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। নেক্সট, নৌ বিদ্রোহের সূত্রপাত হয় 1946 খ্রিস্টাব্দের কত তারিখে দেখো 18ই ফেব্রুয়ারিতে। নেক্সট 4 নম্বর, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর হবে দেখো উপরাষ্ট্রপতি। নেক্সট, চিত্তরঞ্জন দাস যে কর্পোরেশনের মেয়র ছিলেন তা ছিল কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। তারপরে দেখো এক কথায় উত্তর দাও। 16টি প্রশ্ন, 16 নম্বর। 1 নম্বর, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে? অর্থাৎ আমাদের দেশের সম্পদ যখন বাইরে চলে যাবে তখন তাকে আমরা বলবো সম্পদের বহির্গমন। নেক্সট, মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় কার নেতৃত্বে? উত্তর হবে দেখো বীরেশলিঙ্গম পাণ্ডুলুর নেতৃত্বে। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1793 খ্রিস্টাব্দে। অবয়ব কি? অবয়ব কথার অর্থ হলো বেআইনিকরণ। নেক্সট, পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হবে দেখো ওয়ারেন হেস্টিংস। নেক্সট দেখো ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? এটাও কিন্তু ওয়ারেন হেস্টিংই হবে। নেক্সট, সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? উত্তর হবে দেখো রাজা রামমোহন রায়। দেখো বাংলায় নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে দেখো 1859 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট, ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয় কোন আইনে? দেখো উত্তর হবে ভারত শাসন আইনে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল দর্পণ নাটকের রচয়িতা কে? উত্তর হবে দেখো দীনবন্ধু মিত্র। নেক্সট, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর দেখো 1851 খ্রিস্টাব্দে। নেক্সট, মহলারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? উত্তর হবে দেখো উত্তর ভারতে। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কে? উত্তর হবে কার্জন। দক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো 1875 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পাটকল কোথায় চালু হয়? উত্তর হবে দেখো রিসরায়। কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে অন্যতম দ্রব্য কি? উত্তর হবে দেখো কাঁচা সুতো। তাহলে কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে অন্যতম দ্রব্য কি বলতো? কাঁচা সুতো। নেক্সট দেখো সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে বলা হচ্ছে। 1, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। একদম সত্য এটা। বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কে? করেছিলেন তিতুমির। এটা কিন্তু সত্য হবে। বাংলা ভাগ করতে চেয়েছিলেন লর্ড ক্যানিং। এটা মিথ্যা, কারণ বাংলা ভাগ করতে চেয়েছিলেন লর্ড কার্জন। নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল খ্রিস্টান মিশনারিরা নাম রেভারেন্ড জেমস লং। দেখো নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল খ্রিস্টান মিশনারির নাম কি ছিল? রেভারেন্ড জেমস লং। এটা সত্য হবে। নেক্সট, ফরাজি আন্দোলন গড়ে তোলেন বাহাদুর শাহ জাফর। এটা মিথ্যা, কারণ ফরাজি আন্দোলন গড়ে তোলেন হাজি শরীয়ত উল্লাহ। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্ন, 5 নম্বর। রাওলাট বিল আইনসভা পেশ করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো 1919 খ্রিস্টাব্দে। ভারতসভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে হবে? দেখো 1876 খ্রিস্টাব্দে। নেক্সট, সতীদাহ প্রথা রদ হয় কত খ্রিস্টাব্দে? দেখো 1829 খ্রিস্টাব্দে। নেক্সট, গান্ধী আরোহণ চুক্তির অপর নাম কি? আমরা বলবো দিল্লি চুক্তি। নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল খ্রিস্টান মিশনারির নাম আমরা বলবো রেভারেন্ড জেমস লং। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। 2 নম্বরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে নর্মদা নদী উপত্যকার বাঁধ প্রকল্পের ফলে প্রায় 21 লক্ষ জনগণ জীবন জীবিকা হারাতে বসে। ওই অঞ্চলে ভিল ও গোল্ড অধিবাসী মানুষ ও জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। ফলে অসংখ্য মানুষ 1970 দশকের গোড়া থেকেই নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল। বাঁধ নির্মাণ বন্ধ করা ও উচ্ছিন্ন মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত করার দাবিতেই আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল। নেক্সট, গদর কথাটির অর্থ কি? বাংলার বাঘ কাকে বলা হয়? দেখো গদর কথাটির অর্থ হলো বিপ্লব। বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে। নেক্সট 3 নম্বর, কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন? গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়
1931 খ্রিস্টাব্দের 5ই মার্চে। সাঁওতাল জনগণের কোন লিপিকে ভারতের সংবিধানে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে? সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে দেখো সাঁওতাল জনগণের ওয়ালচিকি লিপিকে ভারতের সংবিধানে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে। 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন। নেক্সট, উডের প্রতিবেদন সম্বন্ধে যা জানো লিখো। দেখো চার্লস উডের প্রতিবেদন বা উড ডিসপ্যাচ বলা হয়। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলে সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উড ডিসপ্যাচ বলা হয়। সেই উড ডিসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যমে হিসেবে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। নেক্সট দেখো বলেছে 6 নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। প্রত্যেকটা জন্য নাম্বার আছে 3 করে, 3 থেকে 9 নম্বর। 1 নম্বর, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সমূহগুলি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই পরীক্ষার জন্য। দেখো সংবিধানের আদর্শ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় স্তরের প্রতি সম্মান দেখানো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলি সংরক্ষণ ও অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে অক্ষুণ্ণ রাখা ও রক্ষা করা, ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া, এগুলো কিন্তু ছিল। নেক্সট দেখো বিনয় বাদল দীনেশ ও অলিন্দ অভিযান সম্বন্ধে যা জানো লিখো। দুটো প্রশ্ন একবারে লিখে দেওয়া হলো। দেখো 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করেন। তাদের সাহায্য করেছিলেন রসময় সুর ও নিকুঞ্জ সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও 2 জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দিনের সুস্থ হয়ে উঠলেও তারও ফাঁসি হয়ে যায়। নেক্সট দেখো টিকা লেখো। ইলবার্ট বিল বিতর্ক। উত্তরে বলবো দেখো কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয় সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহারের ফলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। নেক্সট দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 4 5 20 রয়েছে, প্রত্যেকটির জন্য 5 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন টিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ সবসময় টিকে ছিল না। গান্ধী নিজেই করেঙ্গি ইয়া মরেঙ্গে ডাক দিয়ে আন্দোলনের মেজাজ বদলে দিয়েছিলেন। ব্রিটিশ শাসকের প্রতি তার বক্তব্য ছিল ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাক, তারপরে যে পরিস্থিতি হোক তার দায়িত্ব গান্ধী নিজে নেবেন। পাশাপাশি ভারত জোড়া আন্দোলন নানান অংশের জনগণ সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই বছর 9ই আগস্ট ব্রিটিশ সরকার আন্দোলনের প্রধান নেতৃত্বের গ্রেপ্তারি করে। সেই দিন নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানান জায়গা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যান। বস্তুত নেতাহীন আন্দোলন যে অতদূর চলবে তা কংগ্রেস নেতৃত্ব ভাবতে পারেনি। ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হরতাল ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি নানান জায়গায় জনগণের সঙ্গে পুলিশ ও সেনা বাহিনীর সংঘর্ষ হয়েছিল। শহরের ছাত্রছাত্রীরা এই পর্যায়ে আন্দোলনের সামনের সারিতে ছিল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শহর থেকে আন্দোলনের ভর কেন্দ্র গ্রামের দিকে সরে যেতে থাকে। ব্যাপক সংখ্যায় কৃষকরা আন্দোলন যোগ দেন। বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। এমনকি কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার তৈরি করেছিলেন। ঠিক সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ তা ব্যাখ্যা করো। চলো আমরা লিখি ডিটেলস। এই সিপাহী বিদ্রোহ এখানে ডিটেলস লেখা হলো, যে ধরনের প্রশ্ন আসুক না কেন এটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দেবে। দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র নিয়ে বিদ্রোহের শুরু থেকে বিতর্ক রয়েছে। বেশিরভাগ ব্রিটিশ সব ভাষ্যকরের মতে ওই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য ওই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছিলেন মাত্র। কিন্তু বিদ্রোহের সময় ব্রিটিশ পার্লামেন্ট প্রশ্ন উঠেছিল যে 1857
বিদ্রোহ কি নিছক সেনা বিদ্রোহ, নাকি তা ক্রমে যাত্রী বিদ্রোহের রূপ নিচ্ছে? বিদ্রোহের সময় একটি সংবাদপত্রের সাংবাদিক হিসেবে কার্ল মার্কস লিখেছিলেন, যাকে সেনা বিদ্রোহ মনে করা হচ্ছে তা আদত জাতীয় বিদ্রোহ ছিল। ধীরে ধীরে 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা করতে থাকেন। ওই ব্যাখ্যার মধ্যে খানিক বাড়তি আবেগ ছিল, কারণ 1857 বিদ্রোহীদের মধ্যে জাতীয়তাবাদের কোনো ধারণা ছিল না, বরং বিদ্রোহী নেতৃত্বের অনেকেই একে অন্যের বিরুদ্ধাচরণ করেছিলেন। তাছাড়া বিদ্রোহীরা পুরনো মুঘল শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আবার কেবল সিপাহী বিদ্রোহ বললেও 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সামগ্রিক রূপ ধরা পড়ে না, অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল। তাহলে এটা নিয়ে আমরা বলতে পারি কন্ট্রাডিকশন বা তর্কমূলক কথা রয়েছে ইতিহাসে ঐতিহাসিকদের মধ্যে। নেক্সট দেখো 3 নম্বর, ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ সম্বন্ধে যা জানো লিখো। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন রায়বেরেলির অঞ্চলের সৈয়দ আহমেদ নামের এক ব্যক্তি। তিনি ওয়াহাবিদের ব্রিটিশ বিরোধী আন্দোলন সংঘবদ্ধ করেন। বারাসাত অঞ্চলের মীর নিসার আলী অর্থাৎ তিতুমির ওয়াহাবি মতামতে অনুপ্রাণিত হন। তিতুমিরের নেতৃত্বে নারকেল বেরিয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। নদিয়া, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ওয়াহাবি বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যেই তিতুমির ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতু। নারকেল বেরিয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান থেকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। দেখো 1831 খ্রিস্টাব্দে। নেক্সট টিকা লেখো চিরস্থায়ী বন্দোবস্ত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর গলদগুলো লর্ড কর্নওয়ালিস দ্রুতই বুঝতে পেরেছিলেন। রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ ও দেশীয় অর্থনীতি বিভক্ত হয়ে পড়েছিল। তার ফলে কোম্পানিও যথেষ্ট লাভ করতে পারছিল না। কৃষি সংকটের ফলে কোম্পানির রেশম ও কার্পাস রপ্তানিতে ভাটা পড়েছিল। দেশীয় হস্তশিল্প উদ্যোগের উপরেও কৃষি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছিল। এই সমস্ত সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। তাই কোম্পানির অনেক অধিকারী খাজনা আদায় ব্যবস্থাকে চিরস্থায়ী করার কথা বলেছিলেন। 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। মনে করা হয়েছিল যে এর ফলে রাজস্ব সংক্রান্ত হিসেবে গড়মিল হবে না। জমিদারিগুলি থেকে কোম্পানির কত রাজস্ব প্রাপ্য তার হিসাব নিশ্চিত হয়ে গিয়েছিল, ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছে মতো খাজনা আদায় করতে পারত না। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া আছে। বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, জব প্লে লিস্টে যাও এবং বইভিত্তিক সাজেশনগুলো মন দিয়ে ফলো করো এবং পড়ো। সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।